আমাদের এখানে পরীক্ষার কোশ্চেন আসতে পারে যে গ্রুপ 17 এর মৌলদেরকে হ্যালোজেন মৌল বলা হয় কেন। সো আমরা এটার আনসারটা এইভাবে করব যে আমরা যে কোনো একটা মৌলকে एग्जांपल হিসেবে নিতে পারি, কারণ হচ্ছে তারা কি গ্রুপ 17 এর মৌল কি করে যে ইলেকট্রন গ্রহণ করে। তারপর তারা কি করবে যে তারা একটা ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু তারা একটা ইলেকট্রন গ্রহণ করে এইজন্য তারা অধাতু, এবং তারা কি করে যেহেতু তারা গ্রুপ 7 অর্থাৎ 17 নম্বর গ্রুপে অবস্থান করে এইজন্য তাদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। আর তারা কি করতে পারে যে তাদের বিশেষ ধর্ম হলো যে এই গ্রুপ 17 এর মৌলের বিশেষ ধর্ম হলো যে এরা লবণ উৎপন্ন করতে পারে, লবণ উৎপন্নকারী মৌল। ওকে, তাহলে আমরা এখানে বলা হতে পারে যে গ্রুপ 17 এর মৌলদেরকে বলা হয় যে লবণ উৎপন্নকারী মৌল। কারণটা হলো এটাই যে গ্রুপ 17 এর মৌল আমরা যে লক্ষ্য করি যে দেখতে পাবো এখানে ক্লোরিন, সরিন, ব্রোমিন, আয়োডিন। সো এই মৌলগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কি হচ্ছে যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এই মৌলগুলো যেহেতু গ্রুপ 17 এ অবস্থান করে, সো গ্রুপ 17 এর মৌলগুলো লবণ কিভাবে উৎপন্ন করে, আর সাধারণত আমরা জানি অধাতু তারা যখন কোন একটা ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া করে, আমরা যদি লক্ষ্য করি ক্ষার ধাতু মানে কারা, গ্রুপ 1 অথবা গ্রুপ 2 এর কোন মৌলের সাথে বিক্রিয়া করে, ধরে নিলাম গ্রুপ 1 এর মৌল সোডিয়ামের সাথে বিক্রিয়া করলো, সোডিয়াম ক্লোরিন বিক্রিয়া করে ফাইনালি আমরা যদি সমত করি সোডিয়াম ক্লোরাইড, তার মানে কি সোডিয়াম ক্লোরাইড একটা লবণ। সো যেহেতু এরা লবণ উৎপন্ন করে এইজন্য এই মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল, যে তারা লবণ উৎপন্ন করতে পারে। ওকে, এছাড়াও আমাদের এখানে আরো কিছু কোশ্চেন হতে পারে যে গ্রুপ 17 এর মৌল সম্পর্কে জানলাম। সেম আমাদের গ্রুপ 18 সম্পর্কে আমরা জানি যে এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, অথবা এটার আরো নাম আছে সেতু বন্ধন মৌল, যে তারা কি করে একটা সেতু বন্ধন তৈরি করে। ওকে, তাহলে ফাইনালি আমরা এখানে বলে দিতে পারি যে গ্রুপ 18 এর মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কেন নিষ্ক্রিয় গ্যাস আমরা জানি যে তারা হচ্ছে তাদের শেষ কক্ষপথে অষ্টকপূর্ণ থাকে বা তারা স্থিতিশীল অর্জন করে, এই জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। নোবেল গ্যাসও সেম, যেহেতু তারা স্থিতিশীল থাকে বা অষ্টকপূর্ণ করে এই জন্য তাদেরকে বলা হয় নোবেল গ্যাস বলা হয়। আর সেতু বন্ধন মৌল বলার কারণ হলো যে তারা কি করে একটা সেতুর মতো কাজ করে। আমরা ম্যাক্সিমাম দেখি যে যত মৌল বা যত যৌগ গঠন করে প্রতিটা মৌল কি করে একটা স্থিতিশীল অর্জন করে। স্থিতিশীল অর্জন করা মানে কি যে একটা 18 গ্রুপের মতো অবস্থান করে, তাহলে আমরা বলে দিতে পারি যে তারা সেতু বন্ধন। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আমার এই পাশে আমাকে যেতে হবে, তারপর মাঝখানে আমার একটা নদী আছে, তার মানে কি আমাকে ওই পাশ থেকে ওই পাশে যেতে হলে কোনো একটা সেতুর প্রয়োজন। আর এই সেতুটা হচ্ছে আমাদের একটা মৌল আর আরেকটা মৌলের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে সবসময় হচ্ছে আমাদের কি প্রয়োজন যে অষ্টকপূর্ণ বা স্থিতিশীল অর্জন প্রয়োজন, যার কারণে আমরা এটাকেই বলি সেতু বন্ধন মৌল। ওকে, সেম ভাবে আমাদের এখানে আরো কিছু টাইপের কোশ্চেন আসতে পারে যে হিলিয়াম, আর্গন সামথিং এদেরকে যে গ্রুপ 18 এ অবস্থান দেওয়া হয় কেন, বা আরো টাইপের কোশ্চেন আসতে পারে হাইড্রোজেনকে গ্রুপ 1 এ অবস্থান দেওয়া হয় কেন। আমরা বলে দিতে পারি যে গ্রুপ 1 এ অবস্থান দেওয়া হয় কারণ তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। আবার হিলিয়াম বা হাইড্রোজেন, ক্রিপ্টন বা যে কোনো মৌলকে তার ওই গ্রুপে অবস্থান দেওয়া হয় কেন, তার কারণ যদি যায় আমরা ইজিলি ভাবে গ্রুপের ইলেকট্রন বিন্যাস করে বলে দিব যে এই গ্রুপে অবস্থান করে, তার ইলেকট্রন বিন্যাসটাকে আমরা দেখাই দেব, তাহলে হয়ে যাবে। ওকে, পি ব্লক সম্পর্কে আমাদের মোটামুটি এটাই আলোচনা। আমরা নেক্সট যেটা আলোচনা করব যে ডি ব্লক মৌল। ওকে, ডি ব্লক মৌল ডি ব্লক মৌল কারা, আমরা যদি লক্ষ্য করি ডি ব্লক মৌলের, অর্থাৎ আমরা যদি গ্রুপের ক্ষেত্রে লক্ষ্য করি যে আসলে কথায় ডি ব্লক মৌলটা আছে, আমরা দেখতে পাবো যে গ্রুপের 3 থেকে 12 পর্যন্ত সকল গ্রুপের মৌলগুলো হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে আমরা সেম ভাবে বলে দিতে পারি যে ডি অরবিটালে যারা প্রবেশ করে তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। আর এই ডি ব্লক মৌল তাহলে আমরা বলতে পারি যে 3 থেকে 12 পর্যন্ত সকল মৌলদেরকে বলা হয় ডি ব্লক মৌল। সেম ভাবে ডি ব্লক মৌলের আমাদের এখানে আরেকটা টপিকস আছে যে অবস্থান্তর মৌল কাদের বলা হয়। অবস্থান্তর মৌল হচ্ছে তারাই অবস্থান্তর মৌল কারা, অবস্থান্তর মৌল হচ্ছে তারাই যাদের ডি অরবিটাল অর্থাৎ 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ কখনোই ডি অরবিটালটা হয় পূর্ণ অথবা একেবারে খালি থাকা যাবে না। যদি পূর্ণ একেবারে থাকে তাহলে আমরা বলে দিতে পারি যে ওই ডি অরবিটালটা আমাদের কি, যে ওই ডি অরবিটালটা হচ্ছে আমাদের জাস্ট ডি ব্লক মৌল বাট অবস্থান্তর মৌল না।
কিন্তু যদি 1 থেকে 9টার মধ্যে ইলেকট্রন থাকে তাহলে আমরা বলে দিতে পারি যে আমার ডি অরবিটালটা একটা অবস্থান্তর মৌল এবং সেম ভাবে একইভাবে কি সেটা একটা ডি ব্লক মৌল। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে D19 অর্থাৎ পূর্ণ থেকে কার আমরা যদি লক্ষ্য করি স্ক্যান্ডিয়াম তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে থার্ড স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এই দুইটা কিন্তু আমাদের অবস্থান্তর মৌল না, এদের মাঝখানে যেগুলো থাকে সবগুলো হচ্ছে অবস্থান্তর মৌল। বাট আমরা এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবগুলো কিন্তু ডি ব্লক মৌল। ওকে, তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে ডি ব্লক মৌল কারা, ডি ব্লক মৌল হচ্ছে আমাদের কত 3 থেকে 12 পর্যন্ত, বাট অবস্থান্তর মৌল কারা, তাহলে আমরা এখানকার তথ্য অনুসারে বলে দিতে পারি যে অবস্থান্তর মৌল হচ্ছে 4 থেকে 11 পর্যন্ত হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল। ওকে, তাহলে আমরা বলে দিতে পারি যে অবস্থান্তর মৌল হচ্ছে 4 থেকে 11 পর্যন্ত, বাট আমাদের গ্রুপের 3 থেকে 12 পর্যন্ত সবগুলো হচ্ছে আমাদের কি ডি ব্লক মৌল। কেন ডি ব্লক মৌল বা কেন অবস্থান্তর মৌল আমরা বলে দিতে পারি যে আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসে যদি কি থাকে ডি অরবিটাল 1 থেকে 9টা থাকে তাহলে তার হচ্ছে অবস্থান্তর মৌল। ওকে, এখন এই ডি ব্লক মৌলের ধর্মগুলো বা বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? ওকে, এই ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো হলো 1 নাম্বার এটা ধাতু ও ধাতু দুটোই হতে পারে। ধাতু ও ধাতু দুটোই হতে পারে। নাম্বার 2 এটা কি কি হতে পারে? আর এটা সাধারণত উচ্চ গলনাঙ্ক ও উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এটাকে খুব সহজে ভাঙা বা গলানো যায় না। আর এরা সাধারণত আর কি হতে পারে? এরা সাধারণত ভারী ধাতু। তারপর এরা কি কি হতে পারে? এরা সাধারণত রঙিন যৌগ দান করে, রঙিন যৌগ দেয়। আর এছাড়াও এরা কি দিতে পারে? চৌম্বক ধর্ম প্রদর্শন করে। এছাড়া কি করতে পারে? চৌম্বক ধর্ম প্রদর্শন করে, জারণ অবস্থা দান করে, জারণ ধর্ম প্রদর্শন করে। এই যে মোটামুটি এই ধরনের ধর্মগুলো এই বৈশিষ্ট্যগুলো আমরা ম্যাক্সিমাম ডি ব্লক মৌলের মধ্যে পেয়ে থাকি। তো আমরা কি বলে দিতে পারি যে ডি ব্লক মৌলগুলো আমাদের ধাতু দুটো হিসেবে কাজ করে। এছাড়া উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হতে পারে, এছাড়াও ভারী ধাতু হিসেবে কাজ করে। এছাড়াও এরা কি হতে পারে আরো যে এরা আয়নিক বা সমযোজী দুটোই হতে পারে, আয়নিক বা সমযোজী হতে পারে, যে কোনো একটা হতে পারে। আর মোটামুটি এই বৈশিষ্ট্যগুলোই আমাদের ডি ব্লক মৌলের মধ্যে আমরা পেয়ে থাকি। ওকে, এটা ছিল আমাদের ডি ব্লক মৌল। এরপর আমাদের হচ্ছে এফ ব্লক মৌল। এফ ব্লক মৌলটা আমাদের ম্যাক্সিমাম ডি ব্লকের মতোই সেম বৈশিষ্ট্যগুলো, শুধু পার্থক্য হলো যে আমাদের এফ ব্লক মৌল আমরা এদেরকে সাধারণত বলে অন্তর অবস্থানকারী মৌল, যে অন্তর্বর্তী অবস্থানকারী, অর্থাৎ যেমন ডি ব্লক মৌলকে আমরা বলতাম অবস্থান্তর মৌল। এটা কোড আছে নো, এটা কোড আছে, কোডটা হচ্ছে তোমার G276446, সেটাকে আমরা বলি অন্তর্বর্তী অবস্থান্তর মৌল। আর ফাইনালি এদের কথা পাই আমরা ম্যাক্সিমাম এটা সাধারণত ল্যান্থানাইট সিরিজ বা অ্যাক্টিনাইট সিরিজের ক্ষেত্রে পেয়ে থাকি। সো তার মানে বলে দিতে পারি যে ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাইট বা অ্যাক্টিনাইট এই সিরিজগুলোর মধ্যে আমরা এটা পেয়ে থাকবো। ওকে, ল্যান্থানাইট বা অ্যাক্টিনাইট সিরিজের মধ্যে যে ব্লক বা যে মৌলগুলো থাকে তারা সবাই এফ ব্লক মৌল। আর এই এফ ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো সেম ভাবে। আর এরা সাধারণত সবচেয়ে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আর এদের মৌলগুলো সবগুলো হচ্ছে ভারী ধাতু, অর্থাৎ আমাদের যতগুলো ভারী মেটাল আছে সবগুলো হচ্ছে এই মৌলগুলো। আর ম্যাক্সিমাম ডি ব্লক মৌলের যে ধর্মগুলো পাই এখানে এফ ব্লক মৌলের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো সেম, প্রায় সেম। শুধুমাত্র পার্থক্য হলো যারা অনেক বেশি উচ্চ বা স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং এরা হচ্ছে অনেক বেশি পরিমাণে ভারী ধাতু। ওকে, এটা ছিল আমাদের ডি ব্লক বা এফ ব্লক মৌল সম্পর্কে আলোচনা। মোটামুটি আমাদের
এই ক্যারেক্টারিস্টিক্স বা গ্রুপ পর্যায়ের যে বৈশিষ্ট্যগুলো বা ধর্মগুলো আমরা এই পর্যায় থেকে আলোচনা করতে পারি। এখন আমাদের ফাইনাল এখান থেকে আমাদের অনেক টাইপের কোশ্চেন আসতে পারে, যে কোনো কোশ্চেন আসলে আশা করি যে এই টাইপের আনসারগুলো করলে হয়ে যাবে। ওকে ওকে আচ্ছা, এরপরের টপিকসটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। যে আসলে আমরা জানি যে একটা পর্যায়ের মধ্যে পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা যেটা বলি যে একটা পর্যায়ক্রমে যে মৌলগুলোর পরিবর্তন, অর্থাৎ একটা মৌল আরেকটা মৌলের সাথে কম্পেয়ার করা। যেমন বলতে পারি যে একটা মৌল আরেকটা মৌলের সাপেক্ষে কি রকম, সে বড় না ছোট, তার ধর্মটা কি রূপ, তার শক্তি বেশি না কম, এই ধর্মগুলো আলোচনা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। আমরা বলতে পারি যে পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে পর্যায়ক্রমে যেটা আবর্তিত হয়। তাহলে আমরা এখানে ফাইনালি পর্যায়বৃত্ত ধর্মটা আমরা যেগুলো দেখবো, একটা হচ্ছে পরমাণুর আকার, যে আসলে আমাদের ফাইনালি যে পুরো 118টা মৌলের মধ্যে আমরা দেখতে পাবো যে আমাদের 18টা গ্রুপ বা 7টা পর্যায় আছে। এই 18 গ্রুপ এবং 7টা পর্যায় আমরা যদি লক্ষ্য করি যে আসলে কোন মৌলটা সবচেয়ে বড় বা কোন মৌলটা সবচেয়ে ছোট, আমরা এগুলো আইডেন্টিফাই করবো। সেইভাবে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, আর একটা হচ্ছে ইলেকট্রন শক্তি, আর একটা তড়িৎ ঋণাত্মকতা। এছাড়াও আমরা আরো পেয়ে থাকি যে অক্সাইড ধর্ম, এছাড়া কি হতে পারে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। সো আমাদের ম্যাক্সিমাম এই কয়েকটা টপিকস আমাদের বই আছে, বাট আমরা এর বাইরেও কিছু আলোচনা করব। সবার প্রথমে আমরা আলোচনা করি যে পরমাণুর আকারটা কিরকম। আমরা লক্ষ্য করি যে পরমাণুর আকার, আমরা যদি একটা পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করি যে পরমাণুর আকার, আমরা ফাইনাল বলতে পারি যে একটা পরমাণু ধরে নিলাম দেখতে এমন, তার মানে এটা তার আকার। আরেকটা পরমাণু আমি ধরে নিলাম দেখতে এরকম, এটা তার আকার। এখন আমি তো লক্ষ্য করি যে আসলে দুটো পরমাণুর মধ্যে কে বড়, কিছুটা আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। আমরা বলে দিতে পারি এই পরমাণুটা অবশ্যই এটা হচ্ছে ছোট, আর এই পরমাণুটা অবশ্যই এটা হচ্ছে বড়। এখন আমরা এই আকারগুলো আমরা আইডেন্টিফাই করবো কিভাবে? এই আকারগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের কাজ হলো ইলেকট্রন বিন্যাস। আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পরমাণুর আকারগুলো আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে আসলে একই গ্রুপ এবং একই পর্যায়ের ক্ষেত্রে আমি ধরে নিলাম জাস্ট আমরা একটা গ্রুপের ক্ষেত্রে গ্রুপ সম্পর্কের পর্যায় সম্পর্ক, যে গ্রুপ সম্পর্ক, আর এখানে পর্যায় সম্পর্ক। ওকে, এটা হচ্ছে আমাদের পরমাণুর আকার। ওকে, তাহলে পরমাণুর আকারে আমরা একটা যদি গ্রুপ সম্পর্ক দেখতে চাই, আমরা ধরে নিলাম যে গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি গ্রুপ 1 এর ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন থাকে, লিথিয়াম থাকে, সোডিয়াম থাকে, আমি ধরে নিলাম পটাশিয়াম, চারটা মৌল নিলাম। আবার সেম ভাবে আমরা যদি একটা পর্যায়ের ক্ষেত্রে নিলাম যে আমরা এটা হচ্ছে গ্রুপ 1, আমরা সেম ভাবে যদি থার্ড পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যদি থার্ড পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করি যে আমার সোডিয়াম, আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম, এইভাবে লিখেছি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ফাইনালি এইভাবে আমাদের গ্রুপ আর পর্যায়গুলোর ক্ষেত্রে লক্ষ্য করব। তাহলে ফাইনালি এই গ্রুপের ক্ষেত্রে যে আসলে আমরা লক্ষ্য করি যে আসলে হাইড্রোজেন পরমাণুর আকারটা কি রকম, আমরা যদি ফাইনালি জানতে চাই যে আসলে হাইড্রোজেন পরমাণুর আকারটা কি রকম, এটা জানার জন্য আমরা যেটা করতে হবে, ওকে, তাহলে আমরা ফাইনালি কি করব যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব 1s1। 1s1 মানে আমরা এখানে কি বুঝতে পারতেছি যে 1s1 মানে কি তার একটা কক্ষপথ। তাহলে ফাইনালি আমরা যদি এটাকে নিউক্লিয়াস ধরি, নিউক্লিয়াসের বাইরে একটা কক্ষপথ, এই একটা কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। তাহলে বলে দিতে হবে এটা তার আকার। সেম ভাবে লিথিয়াম, আমরা যদি লিথিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করি যে আসলে 1s2 2s1, আমরা ফাইনালি এটার ক্ষেত্রে লক্ষ্য করি যে আসলে 3, এক্ষেত্রে তার কক্ষপথ হচ্ছে দুইটা, আমরা ধরে নিলাম এটা একটা কক্ষপথ, সেম ভাবে আরেকটা কক্ষপথ, তার মানে এখানে একটা তো দুইটা কক্ষপথ। তাহলে সেম সোডিয়ামের ক্ষেত্রে যদি ধরে নিই 1s2 2s2 2p6 3s1, তারপর যদি সোডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করি আসলে সোডিয়াম, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুর কক্ষপথ 3টা, তার মানে তার একটা দুইটা তিনটা। আমরা সচরাচর বলে দিতে পারি যে 3টা পরমাণুর মধ্যে দেখো যে আমরা একই গ্রুপে যতই নিচে যাচ্ছি ততই কি হচ্ছে আমাদের পরমাণুর আকারগুলো বাড়ছে। পরমাণুর আকার বাড়ার কারণ কি, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কক্ষপথ বাড়ছে। সেম ভাবে দেখো যে আমার এখানে আগে ছিল এখানে 1 প্রথম কক্ষপথ, আমি যখন পরের গ্রুপে গেলাম অর্থাৎ একই গ্রুপের পরেরটাতে গেলাম, সেম ভাবে এখানে পেলাম দ্বিতীয় কক্ষপথ, মানে একটা কক্ষপথ বেড়ে গেল, মানে একটা স্তর বেড়ে গেল। সেম ভাবে আমি যখন পরেরটাতে যাচ্ছি আমরা এখানে পাচ্ছি একটা দুইটা তিনটা, মানে তিনটা।
তাহলে এখানে আমরা বলে দিতে পারি যে একই গ্রুপের যত নিচে যাচ্ছি তত কি হয়ে যাচ্ছে আমার পরমাণুর আকারগুলো বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ হলো আমরা দেখতে পাচ্ছি যে একই গ্রুপের যত আমরা নিচে যাচ্ছি ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে আমাদের তার কক্ষপথটা বেড়ে যাচ্ছে বা তার শক্তি স্তরগুলো বেড়ে যাচ্ছে। সেম ভাবে আমরা বলে দিতে পারি তার পারমাণবিক সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে, তার ইলেকট্রন সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে বা প্রোটন সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু তার আকারটা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলে দিতে পারি যে একই গ্রুপের উপর থেকে যত নিচে যাব তত কি হয়ে যাবে আমার পরমাণুর আকারটা কি হবে আমার বাড়তে থাকবে। ওকে, তাহলে আমরা বলে দিতে পারি একই গ্রুপের উপর থেকে যত নিচে যাচ্ছি পরমাণুর আকারটা বাড়তেছে। সেম ভাবে আমরা যদি পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করি, আমি ধরে নিলাম সোডিয়াম, আমি যদি তার ইলেকট্রন বিন্যাসটা করি 1s1 1s2 2s2 2p6 3s1। আমরা সেম ভাবে বলে দিতে পারি যে এটার ক্ষেত্রে কি কি হতে পারে। আমরা যদি এটার ক্ষেত্রে লক্ষ্য করি যে তার তিনটা স্তর, একটা দুই এবং তিনটা, আবার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আবার আমি যদি অ্যালুমিনিয়ামটা নেই যে 1s2 2s2 2p6 3s1 3s2 3p1। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি লক্ষ্য করি যে তার দেখো কক্ষপথ কিন্তু সেম 3 3, একটা দুইটা তিনটা। লক্ষ্য করি যে কক্ষপথটা আমাদের সেম, যে কক্ষপথ কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে দেখো যে সেম ভাবে এই কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি যে তার লাস্ট কক্ষপথে কয়টা থাকে 15টা ইলেকট্রন। তো আমরা যদি ধরে নিই তার লাস্ট কক্ষপথে কয়টা 3টা ইলেকট্রন। সেম ভাবে আমরা যদি আরো ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এগুলোর ক্ষেত্রে যাই, আমি ধরে নিলাম যে আমি আবার ক্লোরিনের ক্ষেত্রে গেলাম বা ফ্লোরিনের ক্ষেত্রে গেলাম, ব্রোমিনের সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এগুলোর ক্ষেত্রে যাই, তাহলে সেম ভাবে কি হচ্ছে আমার ধীরে ধীরে ইলেকট্রন সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে। তার মানে আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি যে 1s2 2s2 2p6 3s2 3p5। আমি সেম ভাবে যদি ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা চিন্তা করতে পারবো যে আমার এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে আমার সোডিয়াম, আর আমি সেম ভাবে একটু ক্লোরিনের ক্ষেত্রে নিলাম। তাহলে দেখো ক্লোরিনের ক্ষেত্রে তার লাস্ট কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি 5টা ইলেকট্রন। সেম ভাবে এখন জিনিসটা চিন্তা করো যে আমরা যদি চিন্তা করি যে একই পর্যায়ে আমরা যত কি হচ্ছে ডান থেকে বামে যাচ্ছি, ওকে, একই পর্যায়ে আমরা যত কি হচ্ছে ডান থেকে বাম থেকে ডানে যাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি যে একই পর্যায়ের কক্ষপথগুলো কিন্তু বাড়তেছে না। দেখো 3 লাস্টের ক্ষেত্রে চিন্তা করি, দেখো এটা কিন্তু থার্ড পর্যায়ের ফার্স্টে থাকে আর এটা কিন্তু থার্ড পর্যায়ের লাস্টে থাকে। আমরা যদি চিন্তা করি দেখো ফার্স্ট এবং লাস্ট দুটোকে কম্পেয়ার করে দেখো যে এদের ক্ষেত্রে কক্ষপথগুলো বাড়তেছে না, 3 3 আছে, কক্ষপথটা বাড়ে, শুধু বাড়ছে কি যে আমাদের ধীরে ধীরে ইলেকট্রন সংখ্যাগুলো বাড়তেছিল। আমি যদি লক্ষ্য করি সোডিয়ামের ক্ষেত্রে একটা ছিল, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2টা আছে, তারপর ক্লোরিনের ক্ষেত্রে 5টা। তার মানে দেখো ধীরে ধীরে ইলেকট্রন সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে কক্ষপথ যেহেতু বাড়তেছে না, তার মানে তার আকারটা বাড়ার কথা না, সেম ভাবে আছে। কিন্তু যদি আকার না বাড়ে তাহলে আমরা বলে দিতে পারি তাহলে আকার সেম হওয়ার কথা, কিন্তু আকার তো সেম হবে না। কেন হবে না? কারণ দেখতে পাচ্ছি যে আমাদের ধীরে ধীরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে। এইখানে যেহেতু একটা ইলেকট্রন, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা, মানে এর অপেক্ষা এখানে ইলেকট্রন সংখ্যাটা বেশি, এর অপেক্ষা আমাদের ক্লোরিনের ক্ষেত্রে আরো ইলেকট্রন সংখ্যা বেশি, মানে 5টা। কারণটা হলো দেখো আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন যখন বেড়ে যাচ্ছে, আমরা যদি চিন্তা করি, আমি ধরে নিলাম এটা আমার একটা তুলার বস্তা, আমি যদি তুলার বস্তা একটা ইটের ফার্স্ট একটা ইট দিলাম, তাহলে কি আমরা কিছু অংশ একটু নিচে নেমে যাবে। আবার সেম ভাবে ওই সেম পরিমাণে একটা তুলার বস্তা আমি যদি আরো 2টা ইট দেই, তাহলে কি অবশ্যই এর চেয়ে নিচে নেমে যাবে। আমি সেম ভাবে যদি আরো তুলার বস্তা এভাবে আরো 5টা 6টা অনেকগুলো ইট দিই, তাহলে কি অবশ্যই এর চেয়ে আরো বেশি নিচে নেমে যাবে। কারণটা কি নিচে নেমে যাচ্ছে কেন? যে তার ওয়েটটা বেশি। সো আমরা সেম ভাবে এটার ক্ষেত্রে চিন্তা করি, যখন ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে মানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, যখন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে এগুলো ধীরে ধীরে নিচে অর্থাৎ ক্লোরিন অর্থাৎ নিউক্লিয়াসের সাথে প্রায় আকর্ষণ করে। সো নিউক্লিয়াসের সাথে আকর্ষণ করার কারণে কি হয়েছে তারা ধীরে ধীরে কিছুটা সংকুচিত হয়ে যায়। যখন সংকুচিত হয়ে যাচ্ছে তার মানে আমরা বলে দিতে পারি যে ইডোপাকে এর আকারটা অবশ্যই ছোট হয়ে যাচ্ছে, ইডোপাকে এর আকারটা আরো ছোট হচ্ছে। কারণ কি আমরা বলে দিতে পারি যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। সো ইলেকট্রন ঘনত্ব যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আকারগুলো ছোট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা বলে দিতে পারি যে একই পর্যায়ে আমরা কি যত বাম থেকে ডানে যাব তত কি হচ্ছে আমাদের যে আকারটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাচ্ছে কেন? আমাদের কক্ষপথ বাড়তেছে না, বাট কি হয়ে যাচ্ছে আমাদের ইলেকট্রন ঘনত্ব বাড়ার কারণে আমাদের ফাইনালি কি হয়ে যাচ্ছে আকারগুলো ছোট হয়ে যাচ্ছে।
সো ফাইনালি এটাই ছিল আমাদের যে গ্রুপ বা পর্যায় সম্পর্ক। তাহলে আমরা বলে দিতে পারি একই পর্যায়ের আমরা কি হয়ে যাচ্ছি, যত বাম থেকে ডানে যাচ্ছি আমাদের ফাইনালি কি হয়ে যাচ্ছে, আকারটা কমতেছে। সো ফাইনালি আমরা বলতে পারলাম যে একই গ্রুপের উপর থেকে যত নিচে যাচ্ছে আমাদের ফাইনালি কি হয়ে যাচ্ছে, আকার বাড়তেছে। বাট একই পর্যায়ে যত আমরা বাম থেকে ডানে যাচ্ছি আমাদের কি হয়ে যাচ্ছে, আকারটা কমে যাচ্ছে। সো ফাইনালি এটাই ছিল আমাদের যে পর্যায়ভিত্তিক একটা ধর্ম, সেই ধর্মটা কি হলো, পরমাণুর আকার সম্পর্কে। সেম ভাবে আমরা যদি পারমাণবিক ব্যাসার্ধ চিন্তা করি, যে পরমাণুর আকার পারমাণবিক ব্যাসার্ধ ব্যাপারটা সেম। পারমাণবিক ব্যাসার্ধ মানে আমরা বলে দিতে পারি যে এইটুকু, এই অর্ধেকটা হচ্ছে তার ব্যাসার্ধ। আমরা জানি কোন একটা বৃত্তের অর্ধেক অংশটাই হচ্ছে তার ব্যাসার্ধ, মানে পুরোটাই হচ্ছে তার ব্যাস, এইটুকু অংশ কি তার ব্যাসার্ধ। তাহলে সেম ভাবে আমরা যদি চিন্তা করি যে পরমাণুর আকারটা যত বড় হবে তার ব্যাসার্ধ কি হবে, তত বড় হবে। আকার যত ছোট হবে তার ব্যাসার্ধ কি তত ছোট হবে। তাহলে আমরা ইজিলি বলে দিতে পারি যে পারমাণবিক ব্যাসার্ধ পরমাণুর আকার সেম, শুধু পার্থক্য কি, যেহেতু তার কোনো পার্থক্য শুধু এটুকু যে ব্যাসার্ধের মধ্যে পার্থক্য, যে আকার বড় হচ্ছে ব্যাসার্ধ বাড়তেছে, আকার ছোট হচ্ছে ব্যাসার্ধ কমে যাচ্ছে। তাহলে আমরা সেমই বলে দিতে পারি একই গ্রুপের উপর থেকে যত নিচে যাব আমাদের কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। আবার একই পর্যায়ে যত কি হবে বাম থেকে ডানে যাব আমাদের কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যাবে, কমে যাবে। ওকে, নেক্সট হচ্ছে যেটা আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। মোস্ট টপিকস আমাদের এটা, এবং অনেক ইম্পর্টেন্ট টপিকস। এই আয়নীকরণ শক্তি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, আয়নীকরণ শক্তি, আসলে আয়নীকরণ শক্তি ব্যাপারটা কি হলো, আমরা কিছুক্ষণ আগে শিখে আসছিলাম যে যখন ইলেকট্রন দান করে দেয় তখন একটা ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায়, আবার যখন ইলেকট্রন গ্রহণ করে তখন কি একটা ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায়। তবে একটা আয়নে পরিণত হয়ে যায়, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি আয়নীকরণ শক্তি, তার মানে আমরা এখানে বলতে পারি আয়নীকরণ মানে অবশ্যই কোনো একটা ইলেকট্রন দান করবে নাহলে গ্রহণ করবে, মানে একটা আয়নে পরিণত হবে। সো এই আয়নে পরিণত হলে কি করতে হবে, অবশ্যই তাকে একটু শক্তি অর্জন করতে হবে। কোন একটা ইলেকট্রন তার নিজস্ব ইচ্ছায় কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না, তাকে অবশ্যই কোনো না কোনো একটা শক্তি দিতে হবে। সো ফাইনালি যখন শক্তিটা দিব তখন সে কি করবে, একটি স্থান থেকে হয় ইলেকট্রন দান করবে, অথবা এমন হতে পারে কোনো একটা স্থান থেকে ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, ফাইনালি আমাদের সংজ্ঞাটা হচ্ছে আয়নীকরণ শক্তি এমন যে গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করতে বা এক মোল ইলেকট্রন দান করতে যে পরিমাণ শক্তি লাগে আমরা সেটাকে বলি আয়নীকরণ শক্তি। আমরা যদি চিন্তা করি, ধরে নিলাম আমার একটা মৌল আছে, সাধারণত গ্যাসীয় অবস্থায় থাকে। সো মৌলগুলো যদি আমরা গ্যাসীয় অবস্থায় ধরে নিই, আমি ধরে নিলাম যে কোনো একটা মৌল ধরে নিলাম সোডিয়াম একটা মৌল। সেই সোডিয়াম মৌল কি করবে, একটা ইলেকট্রন দান করবে। এখন একটা ইলেকট্রন দান করার জন্য তাকে কিছু পরিমাণ শক্তি অর্জন করতে হবে, আর কিছু পরিমাণ তাকে শক্তি ছাড়তে হবে। এখন আমরা ফাইনালি যদি লক্ষ্য করি, সোডিয়াম আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সোডিয়াম তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। আমরা দেখতে পাচ্ছি যে তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন। তাহলে আমরা কিন্তু ইজিলি বলে দিতে পারি যে সোডিয়াম কি করবে, যে এই একটা ইলেকট্রন দান করবে। এখন এই একটা ইলেকট্রন দান করবে, একটা ইলেকট্রন দান করতে হলে আমাদের মিনিমাম একটা শক্তি লাগে। আমাদের এই শক্তি কতটুকু, এই শক্তি কতটুকু হচ্ছে আমাদের এটাই হচ্ছে জানার বিষয়। তাহলে আমরা বলতে পারি যে শক্তি যখন দান করবে তার মধ্যে শক্তি কিছু পরিমাণ শক্তি হারাবে, আর এই শক্তি হারানো আমাদের এটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আমরা লক্ষ্য করি সোডিয়াম ফাইনালি আমাদের কি হচ্ছে, একটু সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন দান করে দিচ্ছে। আমরা ম্যাক্সিমাম এখানে ফাইনালি যে তার কিছু পরিমাণ শক্তি হারায়, আমি ধরে নিলাম মাইনাস সামথিং কোনো এক্স জুল ধরে নিলাম যে এত এক্স পরিমাণ সে শক্তি হারাবে। এখন এই সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে কখন, যখন সে গ্যাসীয় অবস্থায় এক মোল ইলেকট্রন দান করে দিচ্ছে। তার মানে এই এক মোল ইলেকট্রন দান করে দিচ্ছে, যখন সে এক মোল ইলেকট্রন দান করে দিচ্ছে তখন সে অর্থাৎ একটা ইলেকট্রন দান করে দিচ্ছে, তখন সে একটা সোডিয়াম আয়নে পরিণত হয়ে অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয়ে যাচ্ছে।